সাংবাদিক, প্রবন্ধক, উপন্যাসিক, গল্পকার, কবি জনাব ফাইজুস সালিহ উপস্থিত আছেন। আমার অনুজ প্রতিম সহকর্মী গফরগাঁও উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, খোঁজে বলবো না, নবীন লিখি এবং আমন্ত্রিত সর্বস্তরের সমবেত সুদীজন, আমার পক্ষ থেকে নিরন্তর নিষ্কল শুভকামনা প্রত্যেক প্রতিদিন এবং চিরদিন। আর সেই সাথে সবার জন্য বইয়ের আলো, কি বলেছে, সবার জন্য বইয়ের আলো, পুষ্পরাঙ্গা ফাগুন, সবার জন্য শুভকামনা, ভালোবাসার আগুন। তো সবাইকে আগুনের শুভেচ্ছা। আগুন আগুন হচ্ছে এখানে যারা মুসলমানরা আছেন, মুসলিম আমার মতো, তাদের জন্য মানে হচ্ছে আসসালামু আলাইকুম। আর গোল হচ্ছে এই সময়ে গোল ইভিনিং, আর হচ্ছে হিন্দুদের জন্য নমস্কার। সংক্ষেপে আগুন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এবং নমস্কার, আগুন। ধন্যবাদ। বইয়ের কথা এসছে যে বই পড়তে হবে, পড়িলে বই আলোকিত হই, আর না পড়িলে বই অন্ধকারে রই, ঠিক কি? আজকে বিকেল বেলায় এখানে দোতলায় বসে যখন কথা হচ্ছিল, আজকে আমাদের এই এলাকা, আপনাদের গফরগাঁও এলাকার কীর্তিবান মানুষ, অর্থাৎ একটি দিন আসে যেদিন মানুষ তার ক্ষুদ্রতাকে বলতে পারে, তুচ্ছতার অনেক ঊর্ধ্বে উঠতে পারে। সে ভুলে যায় তার একাকিত্বের বেদনা, ভুলে যায় একঘেয়েমি জীবনের বিবর্ণতা, আর এক অভাবনীয় অনুপম স্পর্শে জীবন হয়ে ওঠে মধুময়। সে দিনটি তার বিপদ হওয়ার আয়োজন, সে দিনটি তার মহৎ হওয়ার পটভূমি। এই মুস্তেউদ্দিন পাঠাগার বা মুস্তেউদ্দিন ফাউন্ডেশন, যার নামে প্রতিষ্ঠিত, বা এই পাঠাগার বা এই যে সাতচোরা উচ্চ বিদ্যালয়টি, যার প্রেরণায়, যার প্রণোদনায়, যার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি আজকে যেখানে আলোকিত মানুষ জনাব ডক্টর আহমেদ মনিরুল সালিহ মহোদয়ের পিতা। তাদের এখানে অনুজ এবং অগ্রজ ভাইরা আছেন, আপনাদের কাছে তারা সকলেই সুপরিচিত। আর আমাদের কাছে, আমরা যারা সরকারি চাকরি, মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকাচ্ছে, তারা কি মানুষ না? নাকি তাদের চেহারা কুকুর বিড়ালের মতো? তাহলে আপনারা বললেন যে সমাজটি মানুষের জন্য, ঠিক আছে? সমাজ সৃষ্টি হয়েছে সত্য সুন্দরের প্রতিষ্ঠার জন্য, মানুষ ভালোভাবে চলবে। সমাজ, এই তিনটি বর্ণকে যদি আমি এলাম, রমান কাজের জন্য, মানুষের জন্য সমাজ সৃষ্টি হয়েছে। আর এই সভ্য মানুষ কি করে এই সমাজে টিকে থাকবে, অর্থাৎ সংগ্রাম করে টিকে থাকবে। এই সংগ্রামটা কি মারামারি, কাটাকাটি, হানাহানি না, এই সংগ্রাম হচ্ছে জীবন সংগ্রাম। তাহলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয় নাকি? তাহলে সমাজ কি হবে? হচ্ছে সংগ্রামী, মা হচ্ছে মানুষের, হচ্ছে জন্য সংগ্রামী মানুষের জন্য সমাজ। আর আগে কি বলেছিলাম, কাজের জন্য, মানুষের জন্য। আর এই মানুষের মতো মানুষ হয়ে জীবন সংগ্রামে জয়ী মাধ্যমে এই যে ওনাদের মতো আলোকিত যারা আছেন, এই যে সমাজের মানুষকে আলোকিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন? একটা সুন্দর সমাজ, সংস্কৃতির মাধুর্যময় জগৎ, এমন একটি সমাজ প্রত্যাশা করি আমরা, নিশ্চয়ই করি। তাহলে আমরা মানুষ কি সৃষ্টি সেরা দাবি করি? তো মানুষ সৃষ্টি সেরা, আমরা মানুষ সৃষ্টি সেরা, অন্য কিছু নই। আলোকিত মানুষ গড়তে পড়তে হবে বই পড়তে হবে। বইয়ের ভেতরে যে সোনালী শস্য রয়েছে,
তার সাথ যদি আহরণ করতে হয় অবশ্যই আমাদেরকে নিয়মিত বই করতে হবে। যে কথা আমি বলেছিলাম, যিনি আমাদের সরকারের সচিব মহোদয়, তিনি আজকে তার কাছ থেকেই শুনলাম তিনি জীবনে এত এত বই পড়েছেন, মানে তার লিস্ট হয়তো উনি করতে পারবেন না। হ্যাঁ, কারণ তালিকা তো আর লিখে রাখিনি যে যা যা বই পড়েছে। তাহলে এখানে আমি আজকে উপলব্ধি করেছি যে স্যারের তুলনায় আমরা আসলে কত কম পড়াশোনা করেছি। তিনি অস্ট্রেলিয়ায়, আমেরিকাতে লেখাপড়া করেছেন, মানে ভালো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে। আজকে সরকারের সচিব হিসেবে অধিষ্ঠিত আছে এবং সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তার যাতায়াত রয়েছে। এইরকম যদি হতে চাই আমরা, আমাদের মতো হতে পারে না এরকম নিউজ স্যার হতে পারে? উনি কোথাকার মানুষ? এখানকারই তো মানুষ ছিল। তাহলে এই স্যার যদি একজন এই পর্যায়ে যেতে পারে, এখনকার নতুন প্রজন্মের মধ্যে কেন এরকম ভালো জায়গায় যেতে পারবে না বা জ্ঞানের অধিকারী হবে না? তার যে ভাইরা আছে, তার ফ্যামিলির সকলেই গ্রাজুয়েটই দিচ্ছে কেউ নেই, তাই না? তাহলে আমাদেরকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি বা বই যাতে আমরা পড়ি তার জন্য দুটো লাইব্রেরি, জ্ঞানের ভান্ডার। বইয়ের ইংরেজি কি? বুক। বি তারপরে কি? এটা ইলাবোরেশন করবেন না? বিগ ওশান অফ নলেজ। বিগ ওশান মানে কি? মহাসমুদ্র। বিগ ওশান অফ নলেজ বা ব্লু ওশান অফ নলেজ, জ্ঞানের মহাসমুদ্র, বুক। তাহলে জ্ঞানের মহাসমুদ্রের কিনারে গিয়ে একটু দাঁড়ালে আমরা কতটুকুই বা জ্ঞান অর্জন করতে পারি? তাহলে আজীবন আমৃত্যু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ সভ্য সমাজ টিকে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এই বই কোত্থেকে এসেছে? কেউ না কেউ তো লিখেছে নাকি? তাইলে আজকে যারা এসব লিখি, যারা লিখবে তাদের জন্য এই বই পড়তে হবে। বই যত বেশি পড়বে তার মধ্যে হয়তো লেখার ভাব আসবে, নতুন নতুন চিন্তা ধ্যান ধারণার সৃষ্টি হবে। একটি নর্মালি সাধারণ লেখা, পরীক্ষার খাতায় লেখা বা কিছু একটা লেখার একটা থিওরি আছে আমার কাছে, সেটা বলে পাওয়ার থিওরি। পাওয়ার মানে কি? শক্তি, ক্ষমতা, শক্তি। POWER। তাহলে কিছু লেখার আগে প্ল্যান করতে হয়, কখনো কখনো প্ল্যানিং দরকার। তার PO হচ্ছে অর্গানাইজিং, ওই আইডিয়াগুলোকে অর্গানাইজ করতে হবে। তারপরে W হচ্ছে রাইট করতে হবে, রাইটিং। প্ল্যানিং, অর্গানাইজিং, রাইটিং। লিখলাম, লেখার পরে এটাকে এডিট করতে হবে, এডিটিং। তারপরে এডিট করে এন্ড দেন রিভাইজিং, আবার রিভাইজ। এটা একটা থিওরি। হ্যাঁ, তো এটা আবার বলার বিষয় না। বলার বিষয় হচ্ছে আজকে আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকরা বা আমি বিভিন্ন স্কুলে যাই, কলেজে যাই, ছেলে মেয়েদের জিজ্ঞেস করি তোমার জীবনের লক্ষ্য কি, তোমাদের জীবনে? দেখা গেল একটা বিশাল অংশ, অর্ধেক প্রায় ডাক্তার আর অর্ধেক হচ্ছে কে? ইঞ্জিনিয়ার। তার মানে সমাজ চালাবে, সমাজে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারেরই দরকার, আর কারো দরকার নেই। এই সচিবের দরকার নেই, লেখকের দরকার নেই, শিক্ষকের দরকার নেই, সাংবাদিকের দরকার নেই, রাজনীতিবিদ, ব্যবসায়ীর দরকার নেই, নাকি? যেভাবে একটা স্কুলে 100 জন স্টুডেন্ট, জেলা স্কুলে আমি দিয়েছি, বিদ্যাময়ীতে ছাত্রীদের জিজ্ঞেস করেছি, 98% হচ্ছে সায়েন্সের ক্লাসে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া কিছু নেই। একজনকে একবার পেয়েছি ব্যাংকার, আরেকজন ছেলে বলেছিল যারা স্কুলে আমি ও আর্মি অফিসার। আরেকটা স্কুলে গিয়েছিলাম, সেখানে বলেছিল একজন উকিল হবে। আর আমি দেখি যে অর্থাৎ আমি ঘরে যদি বলি যে 95% হচ্ছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার। তাহলে এই যে ছেলে মেয়েরা, প্রশ্ন আমার, ডাক্তার আর ইঞ্জিনিয়ার কেন হতে চায়? এই বীজটা তার মধ্যে কে রোপণ করলো, বপন করলো? নিশ্চয়ই আমাদের মতো অভিভাবক। কেন? যে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে বেশি টাকা উপার্জন করা যায়, অর্থ, যা অনর্থের মূল অনেক ক্ষেত্রে।
হানাহানি মারামারি তো এই জন্য হয় না? মানে টাকা বানানো যদি জীবনের লক্ষ্য হয়, সেই জন্য আমি ডাক্তার হব আর ইঞ্জিনিয়ার হব। পরীক্ষার খাতা আসছে যে ছেলে পড়ে সেও দেখে আমি ডাক্তার হব, জীবনের লক্ষ্য। কথা বলছি সেটা না, কথা বলছি জীবনের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, এই সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এগুলো কোনোটাই না। জীবনের লক্ষ্য হবে মানুষের মতো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। যদি আমি ভালো মানুষ হই এবং বই পড়ি, জ্ঞান অর্জন করি, লেখাপড়া করি, তখন যদি আমি আমার পছন্দের পেশাটি বেছে নিই, আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ ভালো মানুষ হওয়াটা হচ্ছে জীবনের লক্ষ্য, এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাকে বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং ভালো মানুষ হয়ে আমার পছন্দের পেশাটি বেছে নিতে হবে। তবেই যদি আমি রাজনীতিবিদ হই, আমি কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেব না, নির্বাচন রাখবো। কেন দেব না? কারণ আমি তো ভালো মানুষ। আমি ব্যবসায়ী হলাম, তাহলে পেঁয়াজের দাম রাতারাতি বাড়িয়ে দেবো না, কালোবাজারি করবো না। নাকি কেন করবো না? কারণ আমি ভালো মানুষ। আমি যদি ম্যাজিস্ট্রেট হই, তাহলে ঘুষ খাবো না, ভুয়া জামিন দিব না, তাই না? কেন দিব না? কারণ আমি যে ভালো মানুষ। তাহলে ভালো মানুষ হওয়া, আর আমরা মনে করি অভিভাবকরা অনেক ক্ষেত্রে যে ছেলেটা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, খুব, যেমন আগে ছিল শিক্ষার্থী, বিদ্যার্থী, তারপরে প্রয়োজনে বাছাই তো করতে হবে, একটা সিস্টেম দাঁড় করালো, পরীক্ষা নেওয়া, পরীক্ষার্থী হলো। কেন? তুমি জিজ্ঞেস করে তুমি কেন বই পড়ো? জ্ঞান অর্জনের জন্য। আর এখন শিক্ষার্থী, পরীক্ষার্থী, বিদ্যার্থী, এগুলো জ্ঞান অর্জনের জন্য নয়, সার্টিফিকেট অর্জনের জন্য, নম্বর আর কি, নম্বর পাও, জিপিএ পাই, গোল্ডেন পাই। নম্বর পাই যদি বেশি পাই, আমি অভিভাবক মনে করি আমি আমার সন্তানকে মানুষ করে ফেলেছি। এটা কিন্তু সঠিক নয়। যদি তাই হতো, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম ঢাকার একটি বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানে একজন ছাত্রকে তার সহপাঠীরা বা তার সিনিয়র জুনিয়র মিলে কি করেছে, কিভাবে একটা বাড়িতে মেরে ফেলেছে। তাহলে সারাটা রাত নির্যাতন করে করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে ওরা মেধাবী ছিল না? যাকে মেরেছে সেও মেধাবী ছিল, যারা মেরেছে তারা কি সবচেয়ে বেশি মেধাবী না? বুয়েটে চান্স পাওয়াটা। তাহলে মেধাবী হলেই কি ভালো মানুষ হয়ে যায়? তাহলে আজকে আমাদেরকে এই ভাবনাটা ভাবতে হবে যে মেধাবী হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হতে হয়। লাইফ ইজ এ লং জার্নি। জীবনটা একটা জার্নি। লাইফ ইজ এ লং জার্নি বিটুইন হিউম্যান বিইং অ্যান্ড বিইং হিউম্যান। মানুষ হওয়া, মানুষ আর মানুষ হওয়ার মধ্যে যে দূরত্ব, যে গন্তব্য, যে পথ, সেটাই হচ্ছে জীবন, লাইফ। বুঝেছো? মানুষ তো জন্ম নিয়েছি, চেহারা তো মানুষের মতো, কিন্তু কাজকর্ম তো করি পশুর চেয়েও খারাপ। তাহলে কি আমাকে আর মানুষ বলা যাবে? মানুষ রূপী মানব রূপী দানবে পরিণত হতো। তাহলে এটা আমরা হতাম না, হতো না যদি আমি পরিবার থেকে, সমাজ থেকে এবং ইনস্টিটিউট থেকে, প্রতিষ্ঠান থেকে যদি আমি সঠিক শিক্ষা দিতাম। তাই আমরা অভিভাবক সন্তানকে পুরে বানাচ্ছি নিষ্ঠুর, নির্মম মন মানসিকতা। তাদের মনের মধ্যে অভিভাবক, বাংলা বানানটা কিভাবে লিখে? অভিভাবক নাকি? তাহলে অভিভাবকের দায়িত্ব হচ্ছে, অ হচ্ছে অন্তরে, ভি হচ্ছে ভিতরে, ভা হচ্ছে ভালোবাসা, ব হচ্ছে বপন, ক হচ্ছে করি। অন্তরের ভিতরে ভালোবাসা বপন করি। তাহলে ভালোবাসার বীজ যদি বপন করতে পারি অভিভাবক তার সন্তানের মধ্যে, তাহলে এই সন্তান দ্বারা খারাপ অপকর্ম কিছু হবে না, অসুস্থ কিছু হবে না। ঠিক কিনা? তাহলে আমরা অভিভাবকদেরকে এটা বুঝতে হবে। আর মানুষ ইংরেজি কি? ম্যান, ম্যান। তো ম্যান যদি তিনটা বর্ণের হয়, সে তিনটা বৈশিষ্ট্য যদি আমার মধ্যে অর্পিত থাকে, তাহলেই তো আসলে আমি মানুষ। যেমন এম হচ্ছে মোরালিটি। মোরালিটিটা কি? নৈতিকতা। লোকটা নীতিহীন,
নির্লজ্জ নীতিহীনতা, সম্ভ্রমহীন সুবিধাবাদ, লাগামহীন লোভ আমাদের সমাজকে দূরে ঠেলে দিচ্ছে, অন্ধকারে দূরে ঠেলে দিচ্ছে। তাহলে মেনের এম হচ্ছে মোরালিটি থাকতে হবে, এ হচ্ছে আমার অ্যাবিলিটি থাকতে হবে। এবিলিটি মানে সক্ষমতা, আর সক্ষমতার জন্য আমাদের প্রশিক্ষণ, লেখাপড়া অর্জন, জ্ঞানার্জন, সক্ষম করে নিজেকে ফিট করা। তাহলে মোরালিটি, অ্যাবিলিটি, এন্ড হচ্ছে নবিলিটি। নবিলিটি মানে কি? মহৎ। একজন মানুষ মহৎ লোক, মহৎ লোকের দ্বারা কি খারাপ কাজ সম্ভব? তাহলে মেন হতে হলে আমার মধ্যে যদি মোরালিটি থাকে, অ্যাবিলিটি থাকে, আর নবিলিটিটা থাকে, আমি যদি মহৎ হই, আমি যদি এবল হই, সক্ষম হই, আর আমি যদি নৈতিকভাবে আদর্শবান হই, তাহলে অবশ্যই আমি ভালো মানুষ হয়েছি। তাই আমাদের যারা সন্তান, যারা ছাত্র এবং আমি, সবসময় আমাদের মনের মধ্যে দুটো লাইন মনে রাখা দরকার, বা সবসময় করা, উচ্চারণ করা, যে আমি হব ভালো মানুষ। কি হব? আমরা হব ভালো মানুষ। কি বললাম প্রথম? ভালো মানুষ, সুদক্ষ ও সৎ। সৎ হলে, সুদক্ষ হলে, আর ভালো মানুষ হলে খারাপটা কে করবে সমাজে? আমরা হব ভালো মানুষ, সুদক্ষ ও সৎ, হবেই হবে সুন্দর আমাদের নিকট ভবিষ্যৎ। এই নিকট ভবিষ্যৎকে যদি সুন্দর করতে হয়, তাহলে ভালো মানুষ হতে হবে, জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে আমাকে সুদক্ষ হতে হবে কাজে কর্মে, এবং আমাকে সৎ থাকতে হবে। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা যাতে এই জিনিসটা ভাবি। আর আমরা অনেক ক্ষেত্রে অনুন্নত, পিছিয়ে আছি। এই অনুন্নতির কারণ কি? এই অনুন্নতির কারণ হচ্ছে একটি বর্ণ, স্বরের অ। কি বর্ণটা? এই যে স্যারের সুযুক্ত, মানে কি বলবো, যে সম্মানীয় পিতা, তার নাম কি? এবি মুসলিউদ্দিন মহোদয়। তার মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত ছিল। উনি অবিদ্যার অন্ধকারের কথা বলেছেন, যে অবিদ্যার অন্ধকারকে অপসারণ করতে চেয়েছেন সমাজ থেকে। তাহলে অজ্ঞতা, অশিক্ষা, অলসতা, অস্বচ্ছতা, অদক্ষতা, অযোগ্যতা, অনৈতিকতা, অমানবিকতা, অসহিষ্ণুতা এবং সর্বোপরি অব্যবস্থাপনা আমাদের উন্নয়নের অন্তরায়। হচ্ছে অন্তরায়, বাধা। অজ্ঞতা, অশিক্ষা, অস্বচ্ছতা, অলসতা, অদক্ষতা, অনৈতিকতা, অমানবিকতা, অসহিষ্ণুতা। একটু কিছু বলি রাগ করে উঠি, ঝগড়া লেগে যায়। সহিষ্ণু না, ধৈর্যশীল না, এবং অব্যবস্থাপনাকে ঠিক করতে হবে, ব্যবস্থাপনায় আসতে হবে। তাহলে এই অজ্ঞতা তাহলে দূর হোক, যাবতীয় অজ্ঞতা, অশিক্ষা, অস্বচ্ছতা, অলসতা, অযোগ্যতার অন্ধকার। আমাদের স্বপ্ন বিকাশমান বাংলার, আমাদের স্বপ্ন সুস্থ আগামীর উজ্জ্বল শৈল্পিক সূর্যময়তা। আমরা চাই একটি সুন্দর, আলোকিত, সুখময়, স্বস্তিময়, শান্তির স্বদেশ। আমরা চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বাল্যবিবাহমুক্ত, নিষিদ্ধ পরিধি মুক্ত, জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, যৌতুক মুক্ত, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ। আমরা চাই ন্যায়ের প্রতিষ্ঠা, অসুন্দরের অপনোদন। আমরা চাই সুন্দরের প্রতিষ্ঠা, অসুন্দরের অপনোদন। আমরা চাই মহান মুক্তিযুদ্ধ এবং মানবিক চেতনার শুভ জাগরণ। মানবিক চেতনাকে যদি জাগ্রত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে বই পড়তে হবে, ভালো ভালো বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং সেভাবে নিজেকে পরিচালনা করার জন্য সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। তবেই কিন্তু সম্ভব। এই যে পাঠাগার, এখানে বহু রকমের জ্ঞান আছে। আমরা যাতে যারা কাছাকাছি আছে, এই যে সুযোগ যারা করে দিয়েছেন, মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি তাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, এবং তারা এই এলাকায় এইভাবে এবং এলাকার, সমাজের, দেশের উন্নয়নে তারা যাতে আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখে, এবং সেটা অনুসরণ করে ভবিষ্যতে আপনারা বা তোমরা যারা এখানে আছো, তোমাদের মধ্যেও যাতে এরকম জ্ঞানের আলো প্রজ্বলিত হয়, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত হয়। তাহলে চেতনায় ঋদ্ধ আমরা যেমন মানুষ চাই, সে হবে ভালো মানুষ, চেতনায় ঋদ্ধ,
ত্যাগে অনুপ্রাণিত, সৎ সাহসে প্রদীপ্ত, মানবিকতায় উজ্জীবিত এবং মেধা ও মননে শানিত, স্বপ্ন ও সৃজনশীলতায় লিপ্ত সেই রকম মানুষ। কালকে আমাকে চেতনায় লিপ্ত করবে, ত্যাগে অনুপ্রাণিত করবে, সৎ সাহসে প্রদীপ্ত করবে এবং জনকল্যাণে নিজেকে নিবেদিত করবে। এমন মানুষ আমরা হতে চাই। আমরা কি একমত? জনকল্যাণে নিজেকে নিবেদিত করব, মানুষের কল্যাণে কাজ করব এবং সার্বিকভাবে সমাজের এবং মানুষের সকলের কল্যাণে সবসময় নিয়োজিত থাকবে। এভাবে যদি আমরা আমাদের সমাজটাকে পরিচালিত করতে পারি, ইনশাল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন রেখেছিলেন, তার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে এসডিজি। এসডিজি নাম শুনেছো? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি। এটা কে বুঝো যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা কি? দেখুন, তাহলে গোলটা কি? ডাক্তার বানানো বা ডাক্তার। তাহলে যে ভাই আপনি যে আপনার সন্তানকে ছেলে বা মেয়েকে ডাক্তার বানাবেন, আপনার কি ছেলে মেয়ে হয়েছে? বলেছেন হয় নাই, হবে। আচ্ছা, তাহলে এখনো তো হয় নাই, তাহলে কিছু ইন্ডিকেট করছে না। ধরুন বাচ্চা হয়েছে, বড় হয়েছে, একটু এখন স্কুলে ভর্তি করেছে, হ্যাঁ স্কুলে ভর্তি করেছে, তাহলে এটাকে ইন্ডিকেট করে, হ্যাঁ ইন্ডিকেট করে। তাহলে 1 এ ভালো করেছে, বড় 1 এ উঠলো, ভালো করলো, 2, 3, 4, 5 এ গিয়ে একটা ট্রিমেন্ডাস সুন্দর রেজাল্ট করলো, স্কলারশিপ করলো এবং ভালোভাবে পড়াশোনা করলো, তাহলে আপনার একটা টার্গেট অ্যাচিভ হলো। আবার 6, 7 এ পড়বে, 8 এ গিয়ে আবার ভালো রেজাল্ট করবে, জিএসসি পরীক্ষায় ভালো করবে, তাহলে আরেকটা টার্গেট অ্যাচিভ করবে। আর ইন্ডিকেটরগুলো কি ছিল? ওই যে ভালো করে পড়ছে, টিচার দেখে পড়ছে, বিভিন্ন জনের কাছে শিখছে। তারপরে আবার 9ম শ্রেণীতে আর্টসে ভর্তি হবে, ডাক্তার হবে, তাহলে কি ইন্ডিকেট করবে? ইন্ডিকেট করবে না যে ডাক্তার হবে, কারণ আর্টসে বা কমার্সে বললে তো হবে না, তাহলে তাকে সায়েন্সে ভর্তি করতে হবে। হ্যাঁ, তাহলে এটা এক ধরনের ইন্ডিকেশন যে ডাক্তার যে বানাবে বলেছে, তাকে সায়েন্সে ভর্তি করেছে। 9ম 10ম ভালো রেজাল্ট করলো সায়েন্স থেকে। এবার আরেকটা অ্যাচিভমেন্ট আসলো, টার্গেটে বসলো। এখন টার্গেট কি? তাকে কলেজে ভর্তি হওয়া। কিসে ভর্তি হতে হবে? কমার্সে না আর্টসে? সায়েন্সে পড়তে হবে। তো সায়েন্সে 2 বছর ভালো করে পড়লো, ভালো রেজাল্ট করলো, তারপরে কি ডাক্তার হয়ে গেল? এখনো কিন্তু বলে বসতে পারে না। ডাক্তারি হওয়ার জন্য তাকে কোচিং সেন্টারে ক্লাস করবে, বেশি বেশি করবে, তারপরে ভর্তি পরীক্ষা অবতীর্ণ হবে না, ভর্তি পরীক্ষায় পাস করবে। পাস করে কি ভর্তি না হলে ডাক্তার হবে? তাহলে ভর্তি হবে, ভর্তি হয়ে আরো এমবিবিএস পাস করার জন্য আরো বছর হবে, 5 ইয়ার বললে ডাক্তার হয়ে। ডাক্তার হওয়ার পরে তাহলে আপনি গোলে বসতে ডাক্তার হয়ে গেল। এখন এই ছেলেটি বলছে যে ডাক্তার হয়েছি, কিন্তু আমার ডাক্তারই ভালো লাগে, আমি রাজনীতি করি, অথবা আমি আসলে পুলিশ অফিসার হব। আমাদের অনেক ডাক্তার আছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বিশেষ প্রশাসক হয়েছে, কাস্টমস অফিসার হয়েছে, এরকম আছে, ইঞ্জিনিয়ারও আছে। তাহলে তো ডাক্তারি পাস করে ডাক্তারি করলো না, তাহলে আমার যে গোলে পৌঁছলেও এটা কিন্তু সাস্টেইন করলো না। যদি ডাক্তারি করে তাহলে এটা বুঝে। তাহলে এই যে সাস্টেইনেবল গোলটা, টার্গেট কি আর ইন্ডিকেটর কি, আর সেভ, SAFE সেভ। তো সেভ শুধু করোনা থেকে সেভ থাকা এটা না, সকল কিছু থেকে সেভ থাকতে হবে। SAFE এরও একটা এলাবোরেশন আছে, স্টে অ্যালার্ট ফর এভরিথিং। স্টে অ্যালার্ট ফর এভরিথিং, সব কিছুর জন্য সতর্ক থাকতে হবে, খারাপ কিছু যাতে না হয় এলাকায়, অসুন্দর কিছু, মাদকের আসক্তি যাতে কোথাও না দেখা যায়। ঠিক আছে, এটা আমরা অভিভাবক, ছাত্র ছাত্রী সকলকেই খেয়াল রাখতে হবে। কারণ মাদক মানুষকে দংশন করে। মা হলো মানুষকে দংশন, সাপ যেমন দংশন করে, মাদক আসক্তি যাতে কোনোভাবে সমাজে বিরাজ করতে না পারে, সেভাবে আমরা খবর পেলে দেখলে উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়ে গেছে, তার কাছে আপনারা এই খবরটি পৌঁছাবেন। কোথাও বাল্য বিবাহ হচ্ছে জানলে সেটা পৌঁছাবে। বাল্য বিবাহ কি ভালো না খারাপ? কারণ তার বিভিন্ন কুফল আছে, নাকি কি কুফল আছে?
আপনারা নারীরা নারীদের সম্পর্কে দু একটি বর্ণনা করবো। ও আচ্ছা, উনি বলছি করতে না, নারী তো আমার মায়ের চান। মেয়ে যখন কন্যা, ভালোবাসার বন্যা। মেয়ে যখন নারী, বাগান হয় বাড়ি। মেয়ে যখন বধূ, স্বপ্ন তখন মধু। মেয়ে যখন মা, চাঁদের প্রতিমা। তাহলে মা হলো চাঁদের প্রতিমা। এই এক মা তার এক ছেলে এক মেয়েকে বিয়ে দিয়েছে। ছেলেকে বিয়ে করে আরেকটা মেয়েকে ঘরে আনছে, আর মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে। মা কেমন আছে? দাদি, মা, জেঠি লাগে তো ভালো আছি, খুব ভালো আছি। আবার কেমন করে যেন বললেন, আবার খারাপও আছি, অশান্তির মধ্যে আছি, খুব খারাপ। কি বলেন যে ভালো আছি আবার খারাপও আছি? এটা আমি কিভাবে পাই? ওই মেয়েটা বিয়ে দিচ্ছি না অমুক বাড়িতে অমুক জায়গায়, বলে হ্যাঁ। তো মেয়েটা খুব সুখে আছে। কেমন? তো আমার মেয়ের কথায় জামাই পরামর্শ করে কাজ করে, মেয়ের কথায় উঠে বসে, এত ভালো ছেলে। আমার মেয়ে যা বলে তার পরামর্শে বাইরে কিছু করে না, এত ভালো একটা ছেলে দেখি। তো খারাপ কেমন করে আছে? বলে ওই যে ছেলেটাকে বিয়ে করাইছি না, বলে তো বিয়ে করানোর পরে ছেলে ওর বইয়ের কথায় উঠে বসে, আমার ওর বই লাগে। তাহলে একই মায়ের দ্বৈত রূপ আমরা দেখি। তাহলে আমাদের মায়েদের মধ্যে কিন্তু গ্রামে গঞ্জে এখনো উচ্চশিক্ষিত পরিবারের মতো আছে, নিজের মেয়েকে আর পুত্র বধূকে একরকম দেখতে পারে। আমি অনুরোধ করবো বিনয়ের সাথে, আমার কন্যা আছে, যে আপনারা আপনাদের মেয়েকে যেমন ভালোবাসেন, পুত্র বধূকেও ঠিক একইভাবে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তারপরে অনেকাংশে এই পারিবারিক কলহ, যৌতুক টৌতুক নিয়ে যে মিথ্যা মামলা করা হয়, এগুলো তাহলে আমাদের শাশুড়িদেরকে এই মন মানসিকতা উজ্জীবিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যে আজকে বই পড়বো, এটা তো বই পড়বো, এটা তো ঠিক। বই পড়ার মধ্য দিয়ে সকলের সম্মিলিত সহযোগিতায় এবং সব প্রণোদনায় আমাদের দুঃখগুলো দূর হয়ে যাবে।